নমস্কার বন্ধুরা, আজকে আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে আমরা জনন অধ্যায়ের একটি বিষয় সম্পর্কে জানব। আজকে আমাদের জনন অধ্যায়ে যে বিষয়টি সম্পর্কে জানবো সেটা হচ্ছে অঙ্গজজনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। অঙ্গজজনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন নামটা শুনে তোমার বুঝতে পারছো, ভেজিটেটিভ মানে হচ্ছে অঙ্গজ, অর্থাৎ কোনো জীবের অঙ্গজ দেহ থেকে বা দেহাংশ থেকে বা অঙ্গজ দেহ বা তার দেহের বিভিন্ন অঙ্গজ দেহ কোনগুলো, মূল, কাণ্ড, পাতা, উদ্ভিদের ক্ষেত্রে বলছি আমি, মূল, কাণ্ড, পাতা প্রভৃতি অংশ থেকে যদি নতুন অপত্যের সৃষ্টি হয়, অর্থাৎ গ্যামেট উৎপাদন বা রেণু উৎপাদন এই সমস্ত কিছু ব্যতি রেখে, তাহলে সেই জনন পদ্ধতিকে বলবো আমরা অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। অর্থাৎ অঙ্গজ দেহের মাধ্যমে যখন জনন সম্পন্ন হয় তখন সেই জনন পদ্ধতিকে বলা হয় ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জনন। মূল, কাণ্ড, পাতা বা আরও অন্যান্য অঙ্গের সাহায্যে হতে পারে, বুলবিলের সাথে সাহায্যে হতে পারে, টুরিয়নের সাহায্যে হতে পারে, বিভিন্ন অংশের মাধ্যমে এটা সম্পন্ন হয়। বিশেষত উদ্ভিদের ক্ষেত্রে এটা বেশি সম্পন্ন হয়। তাহলে সেই জননকে বলবো আমরা অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন। ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা অঙ্গজ জননকে সাধারণত দুটো ভাগে ভাগ করা যায়। এর যদি প্রকৃতিটা লক্ষ্য করি আমরা, তাহলে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি প্রাকৃতিক অঙ্গজ জনন, আর একটা হচ্ছে কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জনন এবং কৃত্রিম ন্যাচারাল ভেজিটেটিভ রিপ্রোডাকশন এবং আর্টিফিশিয়াল ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অর্থাৎ প্রাকৃতিক ভেজিটেটিভ রিপ্রোডাকশন বা প্রাকৃতিক অঙ্গজ জনন এবং কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক অঙ্গজ জননটা যদি প্রাথমিকভাবে লক্ষ্য করা, প্রাকৃতিক জনন বলতে সাধারণভাবে বা সাধারণ পর্যায়ে উদ্ভিদের স্বাভাবিকভাবে যে সমস্ত জননগুলি সম্পন্ন হয় বা যে সমস্ত অঙ্গজ জননগুলি সম্পন্ন হয়, সেই সমস্ত অঙ্গজ জননগুলিকে সাধারণভাবে বলা হয় প্রাকৃতিক অঙ্গজ জনন। মানে এখানে বাহ্যিক কোনো প্রভাবকের দ্বারা প্রভাবিত অঙ্গজ জনন হয় না, প্রাকৃতিকভাবেই জননটা সম্পন্ন হয়, সেই জন্য একে প্রাকৃতিক অঙ্গজ জনন বলা হয়। প্রথম নম্বর হচ্ছে, 1 নম্বর এর আছে মূলের সাহায্যে। উদ্ভিদের বিভিন্ন মূল থেকে যখন নতুন উদ্ভিদের সৃষ্টি হয় বা মূল থেকে নতুন চারাগাছ উদ্ভিদের সৃষ্টি হয় বা অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়, তখন সেটাকে মূলের সাহায্যে প্রাকৃতিক অঙ্গজ জনন। যেমন অনেক উদাহরণ আছে এর মধ্যে, যেমন হচ্ছে প্রধান মূলের অস্থানিক মূলের সাহায্যে, যেমন শিশু গাছ, সিরিজ গাছের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। শিশু গাছ সিরিজ গাছকে কেটে দেওয়া হলো, গাছের গোড়া থেকে কিছু দূরে দেখবে নতুন নতুন চারাগাছের সৃষ্টি হয়। কেন সৃষ্টি হয়? তার মূল যতদূর পর্যন্ত বিস্তৃত হয়েছে, সেই মূল থেকে অস্থানিক মুকুলের সাহায্যে নতুন জীবের সৃষ্টি হয়, নতুন শিশু গাছ বা সিরিজ গাছের সৃষ্টি হয়। তার জন্য কী হয়, নির্দিষ্ট জায়গা ছেড়ে দূরবর্তী অঞ্চলে, মানে যেখানে শিকড় তার বিস্তার লাভ করেছে, সেই সমস্ত জায়গাতে কিন্তু অস্থানিক মুকুলের সাহায্যে শিশু গাছ, সিরিজ গাছের ক্ষেত্রে অনেক শিশু উদ্ভিদ বা চারা উদ্ভিদের সৃষ্টি হয়ে থাকে। এটা অস্থানিক মূলের সাহায্যে। স্ফীত মূলের সাহায্যে কিছু মূল আছে, যেমন আমরা প্রত্যেকে জানি বাড়িতে আমরা শীতকালে ডালিয়া লাগাই। ডালিয়া গাছ মারা যাওয়ার পর আমরা টব থেকে যে ডালিয়া গাছটাকে তুলে নিয়ে আসি, আলুর মতো কিছু অংশ সেখানে দেখতে পাই আমরা। এগুলো হচ্ছে কিছু স্ফীত মূল। খাদ্য সঞ্চয়ের ফলে মূলগুলো স্ফীত হয়ে যায়। যেমন ডালিয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যায়, রাঙা আলুর ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই স্ফীত মূলগুলোকে যদি আমরা সংরক্ষণ করে রাখি এবং নির্দিষ্ট সময়ে তাদেরকে যদি আমরা করে দিই, মাটিতে প্রথিত করে দিই, তাহলে সেখান থেকে কিন্তু নতুন চারা উদ্ভিদের সৃষ্টি হয়। তাহলে স্ফীত মূলের সাহায্যে ডালিয়া, রাঙা আলুর ক্ষেত্রে সম্পন্ন হয় অঙ্গজ জনন। নেক্সট হচ্ছে পাতার সাহায্যে। যেটা আমরা জানি প্রত্যেকে উদাহরণ, যে বেগুনিয়া পাথরকুচি পাতা। সেই বেগুনিয়া পাথরকুচি পাতাকে যদি আমরা তুলে নিয়ে এসে ফেলে দিই বা যেখানে পড়ে, তার যে কিনারা অঞ্চল থাকে, সে পাতার সেই নির্দিষ্ট কিনারা অঞ্চলগুলি থেকে, পাতার যে নির্দিষ্ট কিনারা অঞ্চল, সেই পাতার নির্দিষ্ট কিনারা অঞ্চলগুলি যখন মাটিতে পড়ে, কিনারা অঞ্চল থেকে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়। অর্থাৎ পাতার যে কিনারা অঞ্চল, সেই কিনারা অঞ্চল থেকে অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়। তাহলে মূলের পাতার সাহায্যে সাধারণত পাথরকুচি, বেগুনিয়া প্রভৃতি উদ্ভিদের ক্ষেত্রে এই প্রকার ভেজিটেটিভ রিপ্রোডাকশন সম্পন্ন হয়ে থাকে। নেক্সট হচ্ছে কাণ্ডের সাহায্যে। এখানে দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ডের সাহায্যে, একটা হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ডে। ভূনিম্নস্থ কাণ্ড কাকে বলি না, যে সমস্ত কাণ্ড মাটির নিচে অবস্থান করে। ভূ মানে মাটি, নিম্নস্থ মানে মাটির নিচে। তাহলে যে সমস্ত কাণ্ডগুলি মাটির নিচে অবস্থান করে, সেই সমস্ত কাণ্ডগুলিকে ভূনিম্নস্থ কাণ্ড বলা হয়। ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ প্রচুর আছে। আলু আছে, রসুন আছে, ওল আছে, কচু আছে, আদা আছে, হলুদ আছে, প্রত্যেকটা ভূনিম্নস্থ কাণ্ড। এদের ভূনিম্নস্থ কাণ্ডের যে প্রকারগুলো আছে, বিভিন্ন প্রকারের মাধ্যমে, প্রথম হচ্ছে স্ফীতকণ। প্রত্যেকে বললা কি এটা 12 শ্রেণী বা দ্বাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা নিটের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের ক্ষেত্রে কিন্তু এর প্রত্যেকটা টার্মিনোলজি, অর্থাৎ তার ইংরেজি টার্মিনোলজি, তারা কিন্তু প্রত্যেকটা মনে রাখা খুবই দরকার বাংলা টার্মিনোলজির সাথে। তো স্ফীতকণদের টার্মিনোলজিটা হচ্ছে টিউবার। একে টিউবার বলা হয়। স্ফীতকণ আলু আমরা জানি যে মাটির নিচে আলু কাণ্ড, খাদ্য সঞ্চয়ের ফলে কী হয় না, খাদ্য সঞ্চয়ের ফলে এটা স্ফীত হয়ে যায় এবং তার মুখী থাকে। আলুর মধ্যে একটা নির্দিষ্ট আলুর মধ্যে প্রচুর মুখী লক্ষ্য করে যায়। আমরা যে প্রত্যেকে আলু দেখেছি, এই ধরনের মুখী লক্ষ্য করা যায়, এগুলো আলুর মুখী বলা হয়। এই আলুর মুখীগুলো থেকে পরবর্তীকালে নতুন আলু গাছের সৃষ্টি হয়। তাহলে স্ফীতকণের সাহায্যে সাধারণত আলু বা টিউবারের সাহায্যে আলুর অঙ্গজ জনন সম্পন্ন হয়ে থাকে। স্ফীতকণ, আলু এক ধরনের কাণ্ড।
নেক্সট হচ্ছে কন্দ। রসুনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, রসুনের ক্ষেত্রে লক্ষ্য করা যায়, লিলির ক্ষেত্রে, লিলি যদি কারো বাড়িতে থেকে থাকে তার লিলি উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এগুলো কি না, এগুলো হচ্ছে ছোটো 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 কন্দের মতন অংশের সৃষ্টি হয়, বাল্বের মতন অংশের সৃষ্টি হয়। এগুলোকে কন্দের বায়োলজিক্যাল টার্মিনোলজি বাল্ব, ছোটো ছোটো কন্দ বা বাল্বের মতন অংশ সৃষ্টি হয়। যেমন রসুনের যে বাল্ব আমরা দেখতে পাই, সেই বাল্ব অংশ থেকে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়। তাহলে বাল্বের সাহায্যে রসুন উদ্ভিদের অঙ্গজ বিস্তার ঘটে থাকে। নেক্সট হচ্ছে গুঁড়িকন্দের সাহায্যে, গুঁড়িকন্দ বৃহৎ আকৃতির যে স্ফীতকণ, বৃহৎ আকৃতির স্ফীতকণকে গুঁড়িকণ বলা হয়। ওল এবং কচু, ওল, কচু, মান প্রভৃতি উদ্ভিদের যে কন্দ মাটির নিয়ে যেটা বৃহৎ আকৃতির স্ফীত হয়, মোটা হয়, বড় হয়, এগুলোকে বলা হয় গুঁড়িকণ বা কর্ম বলা হয়। এই গুঁড়িকণের সাহায্যে এরা সাধারণত কী হয় না অঙ্গজ বিস্তার করে। গুঁড়িকণের মধ্যে একই রকমভাবে এদের মধ্যে প্রচুর পরিমাণে এদের পর্বমধ্য থাকে, সেই পর্বমধ্য অংশগুলি থেকে নতুনভাবে অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়। গুঁড়িকণ, ওল যদি লক্ষ্য করা হয়, ওলের মধ্যে এবড়ো খেবড়ো অনেক পর্বমধ্য থাকে, সেই পর্বমধ্য থেকে পরবর্তীকালে নতুন উদ্ভিদের সৃষ্টি ঘটে বা নতুন উদ্ভিদ তৈরি হয়। নেক্সট হচ্ছে গ্রন্থিকাণ্ড, গ্রন্থিকাণ্ড বা রাইজোম বলা হয় এটাকে। গ্রন্থিকাণ্ডের বায়োলজিক্যাল টার্মিনোলজি রাইজোম। গ্রন্থিকাণ্ড কি সীমিত বৃদ্ধি সম্পন্ন এবং এদের ক্ষেত্রে প্রচুর পর্বমধ্য লক্ষ্য করা যায়। এদের প্রথম পর্বমধ্যগুলো খুব কাছাকাছি অবস্থান করে, এদের সেই পর্বমধ্যগুলি কাছাকাছি অবস্থান করে এবং সেই পর্বমধ্যগুলো থেকে পরবর্তীকালে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। তাহলে ভূমিমিশ্র কাণ্ডের মাধ্যমে সাধারণত স্ফীতকণ বা টিউবারের সাহায্যে আলু, কন্দ বা বাল্বের সাহায্যে রসুন, গুঁড়িকন্দ বা কর্মের সাহায্যে ওল, কচু, মান, গ্রন্থিকাণ্ড বা রাইজোমের সাহায্যে আদা, হলুদ প্রভৃতি উদ্ভিদের অঙ্গজ বিস্তার বা অঙ্গজ পদ্ধতিতে জনসম্পন্ন ঘটে থাকে। নেক্সট হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় কাণ্ড কি? অর্ধবায়বীয় কাণ্ড নামটা থেকে বুঝতে পারছি যে এই কাণ্ডগুলো কিছুটা অংশ বায়ুতে অবস্থান করে, যার জন্য এদের নামকরণ করা হয়েছে অর্ধবায়বীয় কাণ্ড। অর্ধবায়বীয় মানে কিছু অংশ বা কিছু সময় বায়ুতে অবস্থান করে কাণ্ডগুলো, সেই জন্য এদের নামকরণ করা হয়েছে অর্ধবায়বীয় কাণ্ড। এরও বিভিন্ন ধরনের প্রকার আছে, যেমন হচ্ছে ধাবক। ধাবক বা এর বায়োলজিক্যাল টার্মিনোলজি রানার। যেমন শুষ্নির ক্ষেত্রে লক্ষ্য করে ধাবক কী হয় না, একটা শুষ্নি উদ্ভিদের, এটা যদি একটা শুষ্নি উদ্ভিদ হয়, এই শুষ্নি উদ্ভিদের মাটির নিচে শুষ্নি উদ্ভিদের মাটির নিচে সমান্তরালে কিছু অংশ মূলের মতো কিছু অংশের সৃষ্টি হয়, যে অংশ থেকে পরবর্তীকালে নতুন শুষ্নি উদ্ভিদের আরও উৎপত্তি ঘটে। এই যে অংশের মাধ্যমে, যে অস্থানিক অংশের মাধ্যমে বা অস্থানিক মূলের সাহায্যে বা অস্থানিক মুকুলের সাহায্যে নতুন অংশের সৃষ্টি হয়, এই অস্থানিক মুকুল বা অস্থানিক মুকুলটিকে বলা হয় ধাবক বা রানার। এটাকে বলা হয় ধাবক বা রানার, একে ধাবক বা রানার বলা হয়। এটা শুষ্নির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। ধাবক বা রানার সাধারণত শুষ্নির ক্ষেত্রে লক্ষ্য করা যায়। নেক্সট আছে আমাদের বক্রধাবক। বক্রধাবক সাধারণত লক্ষ্য করা যায় স্ট্রবেরি উদ্ভিদের ক্ষেত্রে বক্রধাবক লক্ষ্য করা যায়। স্ট্রবেরি উদ্ভিদের ক্ষেত্রে বক্রধাবক লক্ষ্য করা যায়। স্ট্রবেরির ক্ষেত্রে কী হয় না, নির্দিষ্ট স্ট্রবেরি উদ্ভিদের, এটা যদি একটা স্ট্রবেরি উদ্ভিদ হয়, একটা নির্দিষ্ট স্ট্রবেরি উদ্ভিদের মূলের কাণ্ডের ঠিক মাটি সংলগ্ন অঞ্চল, মানে কাণ্ডের চাষ যে জায়গাটা মাটিতে ঠেকেছে, সেই জায়গা থেকে ঊর্ধ্বমুখীভাবে বৃদ্ধিপ্রাপ্ত নির্দিষ্ট অংশ মাটিতে পড়ে এবং সেখান থেকে নতুন স্ট্রবেরি উদ্ভিদের সৃষ্টি হয়। এই নির্দিষ্ট অংশটিকে বলা হয় বক্রধাবক বা স্টোলন। এই স্টোলনের মাধ্যমে এর জননটা সম্পন্ন হয়। কাণ্ডের গোড়া থেকে সৃষ্টি সবুজ রঙের সরু লতানো ভূমির মতো তলের যে সৃষ্টি হয়, সেই থেকে স্টোলন বলা হয়। স্টোলনের সাহায্যে সাধারণত স্ট্রবেরি উদ্ভিদের জনন সম্পন্ন হয়। নেক্সট হচ্ছে কচুরিপানা। কচুরিপানা উদ্ভিদের ক্ষেত্রে কী হয় না, কচুরিপানা উদ্ভিদের ক্ষেত্রে হয় একটা নির্দিষ্ট কচুরিপানা উদ্ভিদ, তার নির্দিষ্ট যে পর্বমধ্য আছে, কচুরিপানা উদ্ভিদের যে পর্বমধ্য, সেই পর্বমধ্য থেকে অস্থানিক মুকুলের সৃষ্টি হয়। যে অস্থানিক মুকুল পরবর্তীকালে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উপরের দিকে কী হয়, অপত্য উদ্ভিদের সৃষ্টি করে পরবর্তীকালে প্রধান উদ্ভিদ থেকে এটা বিচ্ছিন্ন হয়ে যায়। এই নির্দিষ্ট অস্থানিক যে মুকুল, সেই নির্দিষ্ট অস্থানিক মুকুলকে বলা হয় বা কাণ্ডকে বলবো আমরা অফসেট বা হ্রস্বধারক। এটাকে অফসেট বা হ্রস্বধাবক বলা হয়। তাহলে কচুরিপানার ক্ষেত্রে অফসেট বা হ্রস্বধাবক দেখা যায়। নেক্সট হচ্ছে ঊর্ধ্বধাবক বা সাকার। এটা সাধারণত ঊর্ধ্বধাবক বা সাকার চন্দ্রমল্লিকা উদ্ভিদের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। চন্দ্রমল্লিকা উদ্ভিদের ক্ষেত্রে আমরা জানি এটা চন্দ্রমল্লিকা উদ্ভিদ মাটির নিচের থেকে এর অস্থানিক মুকুলের সৃষ্টি হয়। যে অস্থানিক মুকুল বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উপরের দিকে নতুন উদ্ভিদের সৃষ্টি ঘটায়, একে সাকার বা বলা হয় ঊর্ধ্বধাবক। তাহলে চন্দ্রমল্লিকার ক্ষেত্রে সাকার বা ঊর্ধ্বধাবক লক্ষ্য করা যায়। তাহলে অর্ধবায়বীয় কাণ্ডের সাহায্যে ধাবক বা রানারের সাহায্যে শুষ্নি বংশবিস্তার করে, বক্রধাবক বা স্টোলনের সাহায্যে স্ট্রবেরি বংশবিস্তার করে, হ্রস্বধাবক বা অফসেটের সাহায্যে কচুরিপানা বংশবিস্তার করে, ঊর্ধ্বধাবক বা সাকারের সাহায্যে চন্দ্রমল্লিকা বংশবিস্তার করে। এর প্রত্যেকটা হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ড। তাছাড়াও এগুলো ছাড়াও কিন্তু আরও কিছু প্রকারের অঙ্গজন লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে বুলবিলের সাহায্যে। বুলবিলের সাহায্যে আমরা জানি চুপড়ি আলু, খাম আলু প্রভৃতি বিভিন্ন ধরনের যে উদ্ভিদগুলো আছে, চুপড়ি আলু, খাম আলু, এই বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে কী হয় না, এদের যে কাণ্ড,
কাণ্ডর সঙ্গে যে থেকে পাতা যেখান থেকে উৎপন্ন হয় সেই নির্দিষ্ট কক্ষে কিছু স্ফীত গোল মুকুলের সৃষ্টি হয়। এই স্ফীত গোল মুকুলটাকে বলা হয়, স্ফীত যে গোল মুকুল সেই মুকুলকে বলা হয় বুলবিল, এটা বুলবিল বলা হয়। এই বুলবিল পরবর্তীকালে প্রধান মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি করায়। এটা সাধারণত লক্ষ্য করা যায় চুপড়ি আলু এবং খাম আলু উদ্ভিদের ক্ষেত্রে, চুপড়ি আলু ও খাম আলু উদ্ভিদের ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়, খাম আলুর ক্ষেত্রে লক্ষ্য করা যায় বুলবিলটা। নেক্সট আরেকটা যে টুরিয়ন, টুরিয়ন সাধারণত জলজ কিছু কিছু উদ্ভিদ যেমন ইউট্রিকুলারের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এদের যে জলের নিচে এদের যে শেকড় থাকে সেই শেকড়ের নির্দিষ্ট জায়গাগুলিতে স্ফীত কিছু অংশের সৃষ্টি হয় বা পাউচের মধ্যে কিছু অংশের সৃষ্টি হয়। এই পাউচ অংশ থেকে পরবর্তীকালে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়, নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। এই নির্দিষ্ট যে স্ফীত অংশটি সৃষ্টি হয় টুরিয়ন বলা হয়, একে টুরিয়ন বলা হয়। টুরিয়ন কার ক্ষেত্রে লক্ষ্য করা? জলজ উদ্ভিদ ইউট্রিকুলারিয়া উদ্ভিদের ক্ষেত্রে টুরিয়ন সৃষ্টি হয়। তাহলে এগুলো বিভিন্ন প্রকার প্রাকৃতিক অঙ্গজনের প্রকার। কৃত্রিম অঙ্গজন কি? জেনারেলি কৃত্রিম অঙ্গজন হর্টিকালচার বা উদ্যান পালন বিদ্যাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটা মানুষের অর্থনৈতিকভাবে গুরুত্বসম্পন্ন উদ্ভিদের হর্টিকালচারে এই পদ্ধতি সবচেয়ে বেশি অবলম্বন করা হয়। কিসের জন্যে? না, মানুষের সুবিধার্থে ব্যবহার করা হয়। আমাদের নিজেদের সুবিধার্থে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদ সৃষ্টি করে থাকি এই পদ্ধতির মাধ্যমে, এই কৃত্রিম অঙ্গজন পদ্ধতির মাধ্যমে। এটা প্রত্যেকটা মানুষের সুবিধার্থে এবং মানুষের অর্থনৈতিক পরিকাঠামো উন্নতি করার জন্য। কৃত্রিম যে অঙ্গজন রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে শাখাকলম। শাখাকলম আমরা জানি না, কোনো একটা উদ্ভিদের প্রধান যে শাখা দেহ, সেই প্রধান শাখা দেহের কিছুটা অংশ বিচ্ছিন্ন করে সেটাকে সরাসরি মাটিতে যদি পুঁতে দেওয়া হয় তাহলে সেখান থেকে নতুন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়, তাহলে শাখাকলম। শাখাকলম জেনারেলি গোলাপ গাছের ক্ষেত্রে সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়। গোলাপ গাছের কোনো একটা ডাল কেটে নিয়ে তাকে সুন্দরভাবে যদি মাটিতে পুঁতে দেওয়া হয় তাহলে সেখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, অর্থাৎ সেখান থেকে শিকড়ের সৃষ্টি হয় এবং নতুন অপত্য উদ্ভিদ স্থানান্তরিত হয় বা অপত্য উদ্ভিদ পরিণত হয়। তাহলে শাখাকলম গোলাপ উদ্ভিদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো লক্ষ্য করা যায়। তাছাড়া বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে আছে, শুধুমাত্র একটা উদাহরণ শাখাকলম গোলাপের ক্ষেত্রে লক্ষ্য করা যায়। নেক্সট হচ্ছে দাবাকলম। দাবাকলম কি না, দাবাকলম হচ্ছে কোনো একটা নির্দিষ্ট উদ্ভিদের, এটা একটা উদ্ভিদ, এটা আমরা একটা উদ্ভিদ হিসাবে পরিলক্ষিত করছি। এটা তার ধরে নিলাম যে এটা তার হচ্ছে একটা ডাল। এই নির্দিষ্ট ডালটিকে, একটা নির্দিষ্ট উদ্ভিদের ডালটিকে, এটাকে যদি কোনো কারণে আমরা তাকে বাঁকিয়ে নিয়ে মাটির ভিতরে ঢুকিয়ে উপরে তোলার চেষ্টা করি, তাহলে কিছুদিন পরে দেখা যাবে যে অংশটা মাটির নিচে আছে সেই অংশ থেকে কিন্তু অস্থানিক মূলের সৃষ্টি হয়েছে। অস্থানিক মূলের মাটির মধ্যে দাবিয়ে দেওয়া হয়েছে শাখাটাকে, অস্থানিক মূলের সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে মাতৃদেহতে বিচ্ছিন্ন করে এই মূল সহ উদ্ভিদকে নতুন জায়গায় যদি স্থানান্তরিত করা হয় বা বপন করা হয় তাহলে সেখান থেকে নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। তাহলে এটা হচ্ছে দাবা কলম। এটাকে যেহেতু মাটির ভিতরে ঢুকিয়ে করা হয় তার জন্য নামকরণ হচ্ছে দাবা কলম। জোড় কলম কি? জোড় কলম হচ্ছে, এটাকে বলা হচ্ছে গ্রাফটিং। এটা খুব গুরুত্বপূর্ণ কলম, সবচেয়ে বেশি গ্রাফটিং পদ্ধতি করা হয়ে থাকে। গ্রাফটিং সাধারণত দুটো ভিন্ন ধরনের উদ্ভিদ ভ্যারাইটির মধ্যে করা হয়ে থাকে। একই প্রজাতির দুটো ভিন্ন ধরনের উদ্ভিদ ভ্যারাইটির মধ্যে করা হয়ে থাকে। এর যে দুটো অংশ থাকে, যে অংশটা সরাসরি মূলের সঙ্গে লেগে থাকে বা মাটির সঙ্গে লেগে থাকে সেই অংশটাকে বলা হয় সিয়ন অংশ। গ্রাফটিংয়ের ক্ষেত্রে সেই অংশটাকে সিয়ন অংশ বলা হয়। আর যে উন্নত প্রকৃতির অংশ এর সঙ্গে জোড়া লাগানো হয়, সেই নির্দিষ্ট অংশটিকে বলা হয়, যে অংশটা মাটির নিচে লেগে থাকে সেটা হচ্ছে স্টক, এবং যে উন্নত প্রকৃতির অংশটা নিয়ে এসে জোড়া লাগানো হয় তাকে বলা হয় শিয়ন। সবসময় মনে রাখার দরকার এক্ষেত্রে উদ্যান পালন বিদ্যাতে শিয়ন সবসময় উন্নত প্রকৃতির হয়। কার তুলনায়? স্টকের তুলনায় এটা সবসময় উন্নত প্রকৃতির। স্টকের তুলনায় শিয়ন সবসময় উন্নত হবে। উন্নত ধরনের আম গাছ সৃষ্টি করা, উন্নত ধরনের পেয়ারা গাছ সৃষ্টি করা, এই সমস্ত করে থাকা হয় সাধারণত গ্রাফটিং পদ্ধতির সাহায্যে। একটা উন্নত প্রকৃতির পেয়ারা গাছ যেখানে পেয়ারার ফলন ভালো হয় না, সেই অনুন্নত প্রকৃতির পেয়ারা গাছের স্টকটাকে নিয়ে উন্নত প্রকৃতির কোনো গাছের ডালকে কেটে তার সঙ্গে যদি গ্রাফটিং করে দেওয়া হয় তাহলে সেখানে উন্নত প্রকৃতির কিন্তু ফলনশীল পেয়ারা সৃষ্টি হয়। তাহলে এটা কিন্তু হচ্ছে একটা ধরনের কী পদ্ধতি না, এটা হচ্ছে গ্রাফটিং পদ্ধতি। একটাকে শিয়ন বলা হয়, একটাকে স্টক বলা হয়। যেটা মাটির সঙ্গে লেগে থাকে তার যে স্টক, আর যাকে নতুনভাবে নিয়ে এসে জোড়া লাগানো হয় তাকে হচ্ছে শিয়ন বলা হয়। এর কতগুলো প্রকার আছে, যেমন হচ্ছে বার্ড গ্রাফটিং কি না, বার্ড গ্রাফটিং হচ্ছে কি একটা উদ্ভিদের স্টককে, এটা একটা উদ্ভিদ, এই উদ্ভিদের স্টককে টি আকৃতি এভাবে একটা কাটিং করা হয়, এইভাবে একটা কাটিং করা হয়, ভিতর পর্যন্ত কাটিং করে দেওয়া হয়। কতদূর পর্যন্ত? যতক্ষণ না পর্যন্ত তার ক্যাম্বিয়াম কলাটা পাওয়া যাচ্ছে। ক্যাম্বিয়াম কলা পাওয়া যাওয়ার পর সেই নির্দিষ্ট জায়গাতে কী হয়, বার্ড মানে অ্যাপিক্যাল টিস্যু বা অগ্রমুকুলের কিছুটা অংশ, অন্য একটা উদ্ভিদ অগ্রমুকুলের কিছু অংশ ওই টি শেপেড অংশের ভিতর ঢুকিয়ে দেয়। যে কাটা হয়েছে এখানে, তারপর টি শেপেড অংশের মধ্যে বার্ডটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তারপর সেটা মোম দিয়ে পলিথিন দিয়ে সেটা বেঁধে দেওয়া হয়। কিছুদিন পরে কী হয়, ক্যাম্বিয়াম কলা
ওর ক্যাম্বিয়াম কলা এবং বাডের ক্যাম্বিয়াম কলা পরস্পরের সঙ্গে অ্যাটাচমেন্ট হয়ে যায়, এবং অ্যাটাচমেন্ট হয়ে গেলে সেখান থেকে অপত্য উদ্ভিদের সৃষ্টি হয়, নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে এটাকে বলা হয় বাড গ্রাফটিং। এবং এর কাটিংটা যেটা হয় সেটা টি আকৃতির কাটিং হয়, টি শেপের কাটিং হয়ে থাকে এক্ষেত্রে। নেক্সট হচ্ছে সাইড গ্রাফটিং। সাইড গ্রাফটিং কি, কোনো একটা উদ্ভিদের স্টকের সাইডে ভি শেপেড কাট করা হয়, ভি শেপেড, এটা কাটটা সবসময় ভি শেপেড হয়, সাইডের তুলনায় এভাবে ভি শেপেড কাট হয়, ভি শেপেড কাট করা হয়। তারপরে সিয়নটাকেও ভি শেপেড কাট করে সাইডের লাগিয়ে দেওয়া হয় এবং তারপর সেটাকে বেঁধে দেওয়া হয়। তাহলে সেই জায়গা থেকে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি ঘটে, সেই জায়গা থেকে নতুন অপত্য উদ্ভিদের সৃষ্টি করে, এটাকে বলা হয় সাইড গ্রাফটিং। যেহেতু সাইডে করা হয় তো সাইড গ্রাফটিং। এর কাটটা যে ভি সাইড কাট, ভি কাট সাইড, মানে ভি টাইপের কাট হবে কিন্তু সাইড কাট হবে। সিয়ন গ্রাফটিং, ভি আকৃতির কাট হবে, মানে স্টকটাকেও ভি আকৃতির কাট করা হবে, যেমন স্টকটাকে ভি আকৃতির কাট করা হয়েছে, সিয়নটাকেও ভি আকৃতির কাট করা হয়েছে, দুজনকে একসাথে অ্যাটাচমেন্ট করে দিয়ে বেঁধে দেওয়া হয়েছে। এই ধরনের গ্রাফটিংকে বলা হয় সিয়ন গ্রাফটিং। ঠিক আছে, এই ধরনের গ্রাফটিংকে বলা হয় সিয়ন গ্রাফটিং। নেক্সট হচ্ছে ক্রাউন গ্রাফটিং। ক্রাউন গ্রাফটিং কি না, একটা নির্দিষ্ট সিয়ন একটা নির্দিষ্ট স্টকে একাধিক ভি কাট করে, এখানে দেখো একটা নির্দিষ্ট স্টক দেখানো হয়েছে, সেই নির্দিষ্ট স্টকে একাধিক ভি আকৃতির, একটা দুটো তিনটে ভি আকৃতির কাট করা হয়েছে, এবং প্রত্যেকটা জায়গায় যদি একটা একটা করে সিয়ন প্রতিস্থাপিত করা হয়, তাহলে যে কলম করা হয় সেই কলম হচ্ছে ক্রাউন গ্রাফটিং। সেই ধরনের কলমকে বলা হয় ক্রাউন গ্রাফটিং। তাহলে বাড গ্রাফটিং, সিয়ন গ্রাফটিং, ক্রাউন গ্রাফটিং এবং সাইড গ্রাফটিংয়ে বিভিন্ন প্রকারের গ্রাফটিং লক্ষ্য করা যায়। তাহলে এগুলো হচ্ছে জোড় কলম। জোড় কলমের ক্ষেত্রে আরেক ধরনের কলম আছে, সেটা হচ্ছে গুটি কলম। গুটি কলম কীভাবে করা হয় না, গুটি কলম করা হয়, গুটি কলম কোনো একটা উদ্ভিদের, এটা একটা উদ্ভিদ, এটা ধরে নিলাম এই উদ্ভিদের একটা শাখা বা ডাল, তার বাইরের ছালকে, উদ্ভিদের যে বাইরের ছাল আছে সেই বাইরের ছালটাকে ছুলে দেওয়া হয়, ছুলে দিয়ে সেই জায়গাতে সার গোবর খড় ইত্যাদি দিয়ে সেই জায়গাটা বেঁধে দিয়ে, সুন্দরভাবে সেই জায়গাটাকে বেঁধে দিয়ে একটা গুটি আকৃতির স্ট্রাকচার সৃষ্টি করা হয়, এবং দীর্ঘদিন প্রতিদিন ওই জায়গাতে জল দেওয়া। কিছুদিন পরে দেখা যায় যে নির্দিষ্ট জায়গায় চেঁচে ফেলা হয়েছিল ছালটা, সেই নির্দিষ্ট জায়গা থেকে কী হয়, অস্থানিক মুকুলের সৃষ্টি হয়েছে, অস্থানিক মুকুলের সৃষ্টি হয়ে থাকে। পরবর্তীকালে প্রধান উদ্ভিদ থেকে বিচ্ছিন্ন করে সেটাকে মাটিতে প্রথিত করা হয় বা তাদের মাটিতে বপন করা হয়, নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। এটাকে বলা হয় গুটি কলম, অর্থাৎ গুটি সৃষ্টির মাধ্যমে হয় বলে এটাকে গুটি কলম বলা হয়ে থাকে। তাহলে বিভিন্ন ধরনের গ্রাফটিং, কৃত্রিম অঙ্গজননের মধ্যে আরেকটা কৃত্রিম অঙ্গজনন হচ্ছে অনুবিস্তরণ বা মাইক্রোপ্রোপাগেশনটা অলরেডি আগের ভিডিওতে আমি বলেছি। তাহলে কৃত্রিম অঙ্গজননগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ শাখা কলম, দাবা কলম, জোড় কলম, গুটি কলম। জোড় কলমের বিভিন্ন প্রকার ভাগ আছে, সে ভাগগুলো বললাম। আর তার সঙ্গে থাকছে অনুবিস্তরণ। অনুবিস্তরণ এখানে আমি বোর্ডে দেখাইনি, কেন যেহেতু অনুবিস্তরণটা আলাদা করে ভিডিও বানানো হয়েছিল, সেই জন্য এটা এখানে দেখানো হয়নি। এরপর হচ্ছে যে অঙ্গজননের সুবিধা কী। অঙ্গজননের কতগুলো নির্দিষ্ট সুবিধা আছে যার জন্য এই পদ্ধতিটা সবচেয়ে বেশি অবলম্বন করা হয়। কী সুবিধা না, এক নম্বর সুবিধা আছে, অঙ্গজনন পদ্ধতিতে খুব কম সময়ে একাধিক অপত্য সৃষ্টি করা যায়। খুব কম সময়ের মধ্যে একাধিক অপত্য সৃষ্টি করা যায়। কোনো একটা নির্দিষ্ট ভ্যারাইটির দ্রুত বংশবৃদ্ধি করা যায় এই অঙ্গজ জননের মাধ্যমে। কোনো একটা ভ্যারাইটির দ্রুত, যেমন আমার বাড়িতে একটা খুব ভালো গোলাপ গাছ আছে, আমি চাইছি তার থেকে অনেক গোলাপ চারা, তার ডাল থেকে কেটে তার থেকে শাখা কলমের মাধ্যমে অনেক গোলাপ চারা তৈরি করতে পারে। তাহলে দ্রুত খুব কম সময়ে তৈরি করা যায় এবং নির্দিষ্ট ভ্যারাইটির অনেক অপত্য সৃষ্টি করা যায়। থার্ড হচ্ছে বংশের বিশুদ্ধ ধারা, অর্থাৎ যেহেতু জনিত্রী দেহের একটা বডি পার্টকে নিয়ে ব্যবহার করা হয়, তাহলে জনিত্রীর যা চারিত্রিক বৈশিষ্ট্য থাকবে, অপত্য চারিত্রিক বৈশিষ্ট্যগুলো একই রকম থাকবে, অর্থাৎ বংশের বিশুদ্ধ ধারা এক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে বজায় থাকে। এগুলো সাধারণত অঙ্গজননের সাধারণ সুবিধা। অসুবিধা কী আছে, প্রচুর অসুবিধা আছে। একসঙ্গে অনেক অপত্য সৃষ্টি করার জন্য সমস্ত অপত্যগুলো একই প্রকারের সবল হয় না। একসঙ্গে 10,000 গোলাপ ডাল পুঁতে দেওয়া হলো মাটিতে, 10,000-এর মধ্যে দেখা যাবে 1,000 হয়তো ভালো সবল হয়েছে, বাকিগুলো দুর্বল প্রকৃতির, সবাই কিন্তু সমান প্রকৃতির হয় না। দ্বিতীয় নম্বর হচ্ছে এর মধ্যে যেহেতু বংশের বিশুদ্ধধারা পুরো বজায় থাকে, তাই এই পদ্ধতিতে কোনো প্রকারের ভ্যারিয়েশন বা প্রকরণ সৃষ্টি হয় না জীবগুলোর মধ্যে। ফলে কী হয় না, জীবগুলোর মধ্যে অভিব্যক্তিতে বা পরিবর্তনশীল পরিবেশে তাদের খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা অনেক কম হয়ে থাকে। অঙ্গজননের মাধ্যমে উৎপন্ন যে উদ্ভিদগুলো সৃষ্টি হয়, সেই উদ্ভিদগুলোর যে বীজ তৈরি হয়, সেই বীজগুলির অঙ্কুরোদ্গম ক্ষমতা কিন্তু অনেক কম হয়ে থাকে। লক্ষ্য করে দেখা গেছে সাধারণভাবে উৎপন্ন একটা উদ্ভিদ আর অঙ্গজননের মাধ্যমে সৃষ্টি করা, কৃত্রিম অঙ্গজননের মাধ্যমে সৃষ্টি করা উদ্ভিদের ক্ষেত্রে দুজনের কিন্তু বীজের জার্মিনেশন ক্ষমতা অনেক পার্থক্য। যেটা কৃত্রিম অঙ্গজননের মাধ্যমে সৃষ্টি করা উদ্ভিদ, তার কিন্তু জার্মিনেশন ক্ষমতা অনেক কম হয়ে থাকে। তাহলে এগুলো জেনারেলি গেল অঙ্গজননের সাধারণ অসুবিধা। তার সুবিধা, অসুবিধা এবং সাধারণ পদ্ধতিগুলো আলোচনা করলো। আশা করি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই সাবস্ক্রাইব এবং শেয়ার করে থাকবে। নমস্কার, ধন্যবাদ।